রাষ্ট্রপতি শাসন বাংলায় সরাসরি জারি করা সম্ভব নয়। আর এই সারসত্যটা বুঝে গিয়ে অমিত শাহজি এমন ব্যবস্থা করেছেন যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। অর্থাৎ সোজা কথায় জাতীয় নিরাপত্তার স্বার্থে আগামী দিনে এই রাজ্যের প্রশাসন ও পুলিশ সরাসরি চলে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। চাইলেও সেটাকে ঠেকাতে পারবে না নবান্ন প্রশাসন। যদি আপনার মনে হয় স্বপ্ন দেখছেন, তাহলে একবার নিজের গায়ে চিমটি কেটে গত কয়েকদিনে দিল্লি পুলিশের অ্যাকশনগুলো ভালো করে বুঝুন। আর এই দিল্লি পুলিশ কার আন্ডারে? সরাসরি অমিত শাহের। অর্থাৎ ছকটা কিন্তু খুব সিম্পল। জাতীয় নিরাপত্তার স্বার্থে নাক গলাতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, যেটাকে চাইলেও রাজনৈতিকভাবে বিরোধিতা করতে পারবেন না মমতা ব্যানার্জি। আর যদি ভুল করে করেও ফেলেন, দেশের নিরাপত্তার খাতিরই পাশে পাবেন না অন্য কোনো রাজনৈতিক দলকে। আর পুলিশ প্রশাসন হাত থেকে বেরিয়ে গেলে কি হবে, সেটা শাসক তৃণমূলের থেকে বেশি কি কেউ বোঝে? তাহলে দেখুন দিল্লি পুলিশ ঠিক কিভাবে কোন ছকে এগোচ্ছে। গত কয়েকদিনে দিল্লি পুলিশ যে যে কাণ্ড কারখানা করছে, তাতে কিন্তু এই ছবিটা ক্রমশই স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথমেই যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে 20 বছর বাদে জাগিয়ে তোলা হচ্ছে বাংলাদেশ সেল। কি এই বাংলাদেশ সেল? এই বাংলাদেশ সেল হচ্ছে যে এমন একটা টিম যেটা দিল্লি পুলিশের অন্তর্গত, অথচ যারা বাংলা ভাষাটা বোঝে এবং বলতে পারে। বলছে রিপোর্টে ফের সক্রিয় করা হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। সূত্রের খবর, প্রত্যেক সেলে 5 থেকে 10 জন করে পুলিশ অফিসার থাকবেন যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন। কেন হঠাৎ করে এদেরকে কেন দরকার হলো? এখানেই আসল গেম প্ল্যানটা তো হচ্ছে, ভালো করে বুঝুন। দিল্লির প্রত্যেক পুলিশ জেলাতেই এই বাংলাদেশ সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বছর 20 আগে দিল্লি পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার অজয় রাজ শর্মা বাংলাদেশ সেল গঠন করেছিলেন। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করাই ছিল এই সেলের লক্ষ্য, কিন্তু দীর্ঘদিন ধরে এই সেল নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফের পুরনো সেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশ যে ঘটনা ঘটছে, তার ফলে এই দেশে অনুপ্রবেশ করছে, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, তারা ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলছে, এমনকি ওই দেশ থেকে আসা মুসলিমরা নিজেদের নাম পাল্টে হিন্দু নাম নিয়ে নিয়েছে এবং এমন এমন ডকুমেন্ট নিয়ে আসছে যেখান থেকে তাদের ভারতীয় বলে আর আলাদা করে যারা যে ভারতীয় নয় এই জায়গাটা চিহ্নিত করা যাবে না। আর সেই জায়গাটা দেশের সুরক্ষার জন্য খুবই গণ্ডগোলের হয়ে যাচ্ছে। ফলে দিল্লি পুলিশ সক্রিয় হচ্ছে এবং এই বাংলাদেশ সেলকে করছে যাতে এদের সঙ্গে কথোপকথন বা এই যখন খোঁজ তল্লাশ হবে সেটা সুবিধা হবে। এটা তো উপর উপর দেখা যাচ্ছে, কিন্তু ভেতরের যে ইনফরমেশনটা আসছে সেটাই কিন্তু মেন। সেটা হচ্ছে ইন্টারোগেশন। যখন এই বাংলাদেশিদের, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের যাদের কাছে ভুয়ো পরিচয়পত্র পাওয়া যাচ্ছে, তাদেরকে যখন ইন্টারোগেটটা করা হবে, তখন এই বাংলাদেশ সেল খুব কাজে লাগবে। কেন? কেননা এই যে এরা ভারতবর্ষে ঢুকছে, কোন পথ দিয়ে ঢুকছে, কারা তাদেরকে সাহায্য করছে, কিভাবে মদত করছে, ওপার থেকে কারা সক্রিয় রয়েছে, এপারে নিশ্চিতভাবে আর একটা পার্ট রয়েছে যারা রিসিভটা করছে, কারা তারা, পুলিশ প্রশাসনের কোনো অংশ কি এর সঙ্গে জড়িত রয়েছে। তারপর ভারতবর্ষে এসে তারা কিভাবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে, কোন কোন দালাল চক্রের মাধ্যমে তারা যাচ্ছে, তার সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন বার করাটা খুব জরুরি। দেখুন এই বাংলাদেশিদের যেভাবে চিরুনি তল্লাশি করা হচ্ছে অনুপ্রবেশকারীদের, তাদের বার করাটা খুব একটা চ্যালেঞ্জের নয়, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে যে এই জায়গাটা পুরোপুরি অ্যাবলিশ করে দেওয়া এবং সেই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ সেলকে জাগ্রত করা হচ্ছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার এখানেই থেমে নেই, এই জায়গাটা দরকারটা কেন হয়ে পড়লো? এই জায়গাটা দরকার হয়ে পড়লো দিল্লি থেকে অবৈধ বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করে তাদের তাড়ানোর ব্যবস্থাটা পাকা করতে হবে। এবং এটা শুধু দিল্লি নয়, দিল্লিতে শুরু হয়েছে, আমি আসছি আস্তে আস্তে সমস্ত জায়গায় আসছি, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, যেখানে সরাসরি অমিত শাহের কন্ট্রোল রয়েছে, সেইখান থেকেই কিন্তু ইনিশিয়েট হচ্ছে। বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে দিল্লি এবং মহারাষ্ট্রে লাগাতার ধরপাকড় শুরু হয়ে গেছে। দক্ষিণ দিল্লি থেকে অন্তত 7 জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা কিন্তু চিহ্নিত। কিন্তু যারা মনে করছেন এই 7 জনই জায়গাটা থেমে যাচ্ছে, তা কিন্তু নয়। দিল্লি দক্ষিণের ডিসিপি জানিয়েছেন, পুলিশি জেরার সময় ধৃতেরা স্বীকার করেন তারা বেআইনিভাবে সীমান্ত পার করে এদেশে প্রবেশ করেন। তারপরে গুরগাঁওয়ের রাজীবনগরের কাছে বসবাস শুরু করেছিলেন। তাদের মোবাইল থেকে পাওয়া তথ্য এবং অন্যান্য নথি যাচাই করে পুলিশ নিশ্চিত হয় তারা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক।
এবার এই 7 জন পাওয়ার পর সন্দেহটা একদম দৃঢ় হয়ে গেছে যে এখানে তো প্রচুর অবৈধ বাংলাদেশি ঢুকে গেছে। সেটা এই 7 জনে লিমিটেড নয়, এই 7 জন ধরা পড়েছে। ওই আগে একটা প্রতিবেদনে আপনাদের একদিন বলছিলাম না যে এখানেরই একটি বিশেষ অঞ্চল আছে কলকাতাতে, তারা এখানকার ডেলিভারি বয় বা বিভিন্ন দোকানে, ওই কেক প্যাস্ট্রির দোকান বা কাফে আছে সেখানে সার্ভিস বয় হিসেবে কাজ করে। তারা বুক ঠুকে বলছে আমরা অনুপ্রবেশকারী, আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের কাছে যা নথি আছে তোমাদের কাছেও সেই নথি পাবে না। ফলে এই এনআরসি হোক, সিএ হোক, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবেই জাঁকিয়ে বসেছে। ফলে দিল্লিতে অবৈধ অভিবাসী রয়েছে কিনা তা খুঁজে বের করতে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এরপর থেকেই পুলিশ তৎপরতা শুরু হয়ে যায় দিল্লি জুড়ে। দিল্লির কোথায় কত বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন তা খোঁজা শুরু হয় বিশেষ পুলিশি অভিযান। দিল্লিতে প্রায় 175 জন বাংলাদেশিকে, মাইন্ড ইট, এটা কয়েকদিনই শুরু হয়েছে, তার মধ্যে 175 জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নথি জাল করার একটি চক্র সক্রিয় হয়েছে, যে কথাটা আপনাদের বলছিলাম। দেখুন, 7 জনকে চিহ্নিত করে ডিপার্ট করে দেওয়া হয়েছে, ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আরো 175 জনকে চিহ্নিত করেছে, কিন্তু তাদেরকে এখনো ডিপার্ট করা হয়নি। কেন? এই বাংলাদেশ সেলটা এই জন্যই জাগানো হচ্ছে। সেইখান থেকে সমস্ত তথ্য নিয়ে আসতে হবে। এবার এই তথ্য পাওয়ার পর সেটা কিভাবে নবান্নের এগেনস্টে কাজ করবে সেটা একটু পরে আসছি। কিন্তু এই যে এই জায়গাটায় বাংলার যোগ রয়েছে, এটা এস্টাবলিশ হয়ে যেতেই সাথে সাথে বাংলা পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ, অমিত শাহের পুলিশ। কেন করেছে সেই ব্যাপারটাও বলছি। এই অবৈধ দুষ্কৃতিকারীদের বাংলায় অনুপ্রবেশের রুট চিহ্নিত করে তা চিরতরে বন্ধ করতে এবার বাংলাতেই হাজির দিল্লি পুলিশ। কেন? যে বাংলাভাষীদের সন্দেহভাজন বাংলাদেশি বলে মনে করছে দিল্লি পুলিশ, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য যোগাযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে। এই যে বললাম না যে যাদেরকে বাংলাদেশি হিসেবে, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের কাছে এমন সব ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, আধার কার্ড পাওয়া যাচ্ছে, পাসপোর্ট পাওয়া যাচ্ছে, ভোটার কার্ড, রেশন কার্ড, এভরিথিং, প্রত্যেকটা কিছু আছে এবং একদম নিখুঁত ভাবে আছে। এবার সেইটা পাওয়ার পর তারা বলছে আমরা তো ভারতীয়, আমাদের শুধু শুধু বাংলাদেশি বলে রাগিয়ে দিচ্ছ, আমরা বাংলায় কথা বলি বলে আমাদের ডিপার্ট করছো। আর পুলিশ ঘোল খেয়ে আছে, তারা তো কিচ্ছু জানে না, ঘাসে মুখ দিয়ে চলে। পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পরিচয়টা বার করছি। দেখুন, এখানে যখন অবৈধ বাংলাদেশি চিহ্নিত হয়ে গেছে, একটা কথা মাথায় রাখতে হবে, পুলিশ যেরকম কাজ করছে তার প্যারালালি দেশের সুরক্ষা যারা সুরক্ষিত করেন, সেই এনআইএ থেকে আরম্ভ করে অন্যান্য যারা এজেন্সি আছে, তারাও কিন্তু ময়দানে অ্যাক্টিভ আছে, আইবি অ্যাক্টিভ আছে। তারা সমস্ত রকম ইনফরমেশন নিয়ে আসছে এবং সেই জায়গা থেকে এরা যে ইনফরমেশন গুলো দিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের অমুক জায়গায় থাকি, এত দীর্ঘদিন ধরে বাস করছি, সেই সমস্ত কিছু জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে দিল্লি পুলিশ যোগাযোগ করেছে। পাশাপাশি দিল্লি পুলিশের একটা স্পেশাল টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলায়। আধার কার্ড, ভোটার কার্ড দেখে কোনো রকম সন্দেহ হলে বাংলায় সত্যিই তাদের ভিটে মাটি, আত্মীয় পরিজন রয়েছে কিনা সে বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের থেকে রিপোর্ট নিচ্ছে দিল্লি পুলিশ। পুলিশের থেকে রিপোর্ট নিচ্ছে, ভালো করে মাইন্ড করুন এটা। 28শে ডিসেম্বর রবিবার রাত পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় 6,000-এর বেশি সন্দেহভাজন ব্যক্তির পরিচয়পত্র খতিয়ে দেখেছে দিল্লি পুলিশ। শুধুমাত্র দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিল্লি থেকেই গত 3 সপ্তাহে 15 জন বাংলাদেশি চিহ্নিত করে ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। মানে ওই যে বললাম 7 জনকে করে দিয়েছে, আরো 15 জনকে ডিপোর্ট করার প্রক্রিয়া, মানে তাদের ইন্টারোগেশন শেষ, এবার তারা সেই প্রক্রিয়াটা শুরু করছে। এবার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে এই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ কেন করছে? তার কারণটা হচ্ছে যে পুলিশের অ্যাক্টিভিটিটাও এবার মনিটরিং এর মধ্যে চলে এসছে। কেননা বিভিন্ন জায়গা থেকে যে ইনপুট আসছে, সেখানে কোথাও গিয়ে একটা পুলিশের দিকেও আঙুল উঠছে। এই যে ধরুন পাসপোর্টের যে ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনে পুলিশের একটা ভূমিকা আছে, অথচ দেখা যাচ্ছে ভুয়ো পাসপোর্ট বানিয়ে নিচ্ছে। এই রাজ্যের ডিজিপি, অন্যান্য সব বড় বড় হোমরা চোমরা পুলিশ কর্তা, তারা আবার কেন্দ্রের দিকে আঙুল তুলে দিচ্ছেন যে ভাই আমাদের হাতে তো কিছুই নেই, কেন্দ্রের এই সিস্টেম রয়েছে, আমরা পাসপোর্ট চক্রের যে মেন তাকে ধরে নিয়েছি। একটা তৃণমূলের কাউন্সিলর তোলাবাজ পালিয়ে বেড়াচ্ছে, তাকে পুলিশ এতদিন হয়ে গেল ধরতে পারছে না, নাটক করে যাচ্ছে, এখান থেকে ওখানে ঘুরে যাচ্ছে। আর তারা নাকি পাসপোর্ট চক্রের মূল পান্ডাকে ধরে ফেলেছে। মূল পান্ডাকেই ধরে ফেলবে, সেই পাসপোর্ট চক্রের মূল পান্ডা হলো কি করে? এবার প্রশ্নটা পুলিশ উত্তরটা দিক। যতদিন ধরে কি করে তাদের নাকের ডগায় সেই মূল পান্ডাগিরি চালিয়ে গেল? একটা ওই
সিভিক ভলেন্টিয়ারের মতো, সঞ্জয় রায়ের মতো স্কেপগোট ধরে নিয়ে এসে এখানে পুলিশ বাতিলাবাজি করছে। তাই পুলিশের ভূমিকা কিন্তু স্ক্রুটিনির নিচে, যে সত্যিই পুলিশ ধোয়া তুলসী পাতা, ওরা তাদের কাজটা করছে, সিস্টেমের ফাঁক থেকে গেছে সেই জন্যই সব জালনতি হচ্ছে, নাকি পুলিশও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, রাজনৈতিক মদত রয়েছে, আর সেই রাজনৈতিক মদত রয়েছে বলে পুলিশ চাইলেও কিছু করতে পারছে না রাজনৈতিক প্রেশারটার জন্য, নাকি পুলিশই সরাসরি ইনভলভ রয়েছে দুটো এক্সট্রা ইনকামের জন্য, সেটাও কিন্তু স্ক্রুটিনির নিচে। বহু পুলিশ সম্পত্তি করে ফেলেছে, গলায় এরকম মোটা মোটা চেন ঝোলে, কোথা থেকে আসছে সেই টাকা, সমস্ত কিছু নাকি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যাকগ্রাউন্ডে সেগুলো করে যাচ্ছে। আর তাই বাংলা পুলিশ কি বলতে বলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি বলতে বলছে, বাবা তোমরা এদের একটা খোঁজ খবর নিয়ে বলো তো, এটা তো তোমাদের টেরিটরির মধ্যে পড়ে, আর এই পুলিশি ব্যবস্থাটা রাজ্যের ব্যাপার, আমরা নাক গলাচ্ছি না, আমরা এখানে পেয়েছি, তার বাংলা যোগ রয়েছে, তোমরা আমাদের ভেরিফিকেশন করে পাঠাও। সেই ভেরিফিকেশনটার ক্রস ভেরিফিকেশন এবার হবে। এবার আর একটা মজার তথ্য বলি আপনাদের, মানে সবগুলো মিললে তারপর বুঝবেন যে ঠিক গেম প্ল্যানটা কোথায় যাচ্ছে। দেখুন, অবৈধদের খুঁজে বার করতে চিরুনি তল্লাশি কিন্তু চলছে দেশ জুড়ে, এবং ইতিমধ্যেই আসাম পুলিশ এসছে পশ্চিমবঙ্গে, জঙ্গি ধরে নিয়ে গেছে, কাশ্মীর পুলিশ এসছে, তারা জঙ্গি ধরে নিয়ে গেছে। এবার দিল্লির যে জায়গাটায় খানা তল্লাশি চলছে তার দুদিকে, একদিকে হরিয়ানা, একদিকে উত্তরপ্রদেশ, গুরগাঁও, নয়ডা, ঠিক আছে। এবার উত্তরপ্রদেশ আর হরিয়ানা কাদের সরকার? বিজেপির সরকার। দিল্লির পুলিশ অমিত শাহের আন্ডারে সরাসরি। মহারাষ্ট্রতেও খোঁজ তল্লাশ চলছে। এই সমস্ত জায়গার পুলিশ এবার ওই যে অনুপ্রবেশকারীদের পাচ্ছে, অবৈধ বাংলাদেশিদের পাচ্ছে, তারাও ঠিক একই স্টাইলে যেরকম আসাম পুলিশ কাশ্মীর পুলিশ এসেছিল, তারাও পশ্চিমবঙ্গে এবার ঢুকবে, ঢুকে এখান থেকে ওই জঙ্গি ধরবে, অবৈধ অনুপ্রবেশকারী ধরবে, এই সমস্ত কিছু ধরবে। দিল্লি পুলিশের দক্ষিণ জেলা পুলিশ ইউনিট আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ UIDAI, মানে যেটা আধার, যারা আধার দেয় তাদেরকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছে। কেন না, যে বাংলাদেশিদের কাছে ধরা হয়েছে, যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, তাদের কাছে অবৈধ কার্ড পাওয়া যাচ্ছে, অবৈধ আধার কার্ড পাওয়া যাচ্ছে, সেই রকম উদ্ধার হওয়া 26টি আধার কার্ডের বিশদ বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কেন? কেননা এই যে আধার কার্ডগুলো হচ্ছে, বলছে এটা তো কেন্দ্র দিয়ে দিচ্ছে। কেন্দ্র দিচ্ছে কিসের বেসিসে, কোন ডকুমেন্টের বেসিসে? আচ্ছা, রেশন কার্ডের ভিত্তিতে দিয়েছে, ভোটার কার্ডের ভিত্তিতে দিয়েছে, প্যান কার্ডের ভিত্তিতে দিয়েছে। এইগুলো কিভাবে তৈরি হয়েছে, সেই ডকুমেন্টগুলো কিসের বেসিসে দেয়া হয়েছে? এরা তো জেরাই স্বীকার করে নিচ্ছে যে আমরা অনুপ্রবেশ ঘটিয়েছি, আসার পর তাহলে পেয়ে যাচ্ছে কি করে, ব্যাকডেটে পেয়ে যাচ্ছে কি করে? প্রশাসনের কেউ যুক্ত রয়েছে, রাজনৈতিকভাবে কেউ যুক্ত রয়েছে, পুলিশের কেউ যুক্ত রয়েছে, প্রত্যেকটা জায়গা হচ্ছে কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক আপ হচ্ছে। ভেবেছেন এরা গেমটা খুব ইজি, এই ঢোকাবো, আমাদের ভোট ব্যাংক বেড়ে যাবে, 72টা চৌকি করতে দেবো না, আর তারপর সব কেন্দ্রের দিকে করব। বিএসএফ কেন বর্ডার আগলাচ্ছে না, কেন্দ্রকে জবাবদিহি করতে বলো। তোমরা ভেতরে ভেতরে গেম খেলবে আর কেন্দ্র বসে বসে আঙুল চুষবে। এবার গেম শুরু হয়েছে। এবার এর সঙ্গে সঙ্গে যেটা আরেকটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বলছি, যারা জাতীয় নিরাপত্তাটা দেখে, তারা এই রাজ্যের বিভিন্ন সেন্টার আছে, দেখবেন যে কোনো পাসপোর্ট অফিস, আধার অফিস, তার সামনে কিন্তু এগুলো পেয়ে যাবেন, যেখানে লেখা আছে নাম পরিচয় পরিবর্তন করা হয়। সেইগুলো কি করে করে তারা, নাম পরিচয়টা কি করে পরিবর্তন করে? একজন অন্য ধর্মের লোক এসে গেল আর তার নাম হিন্দু নাম হয়ে গেল, তারা বাবা মা তৈরি হয়ে গেল, তাদের কয়েক হাজার টাকা দিলি। এই যে জায়গাটা তারা আছে, তারা যেগুলো করছে এগুলো জারি করছে, তারাই পরপর পরপর করে যাচ্ছে, সেই অফিস থেকে সেগুলোকে করে দিচ্ছে। কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে? এমনকি আধার কার্ড তৈরি, পাসপোর্ট তৈরি যে দালাল চক্র রয়েছে, মিডলম্যান গুলো রয়েছে, যারা বলে আমাদের টাকা দিন আমরা করে দেবো, তারাও কতখানি অথেন্টিক? তাদেরকে ভুয়ো দেয়া হচ্ছে না ভুয়োটা তারাই তৈরি করছে? স্ক্রুটিনি চলছে সেগুলো। এবং সেই জায়গা থেকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে যে প্রশাসনের ভেতরে বসে থাকা বাস্তুঘুঘু কারা। কেননা প্রশাসনের ভেতরে যদি এই জায়গাটা না থাকে, এত সহজে এগুলো তৈরি করা সম্ভব নয়। এবং সব থেকে বড় কথা, এই যে কথাটা বলছিলাম, যে পশ্চিমবঙ্গ পুলিশ এখানে কাউকে হেল্প করছে, কাউকে সেফগার্ড করছে, নাকি তাদের কোন রকম কোনো ভূমিকা নেই, তারা পরিস্থিতির শিকার, যা ঘটনা ঘটেছে প্রশাসনের দোষ, কেন্দ্র সরকারের দোষ, সেটাও বেরোবে, যেটাই হবে সব জায়গাটা হচ্ছে। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজ, এই জিনিসগুলো যেটা হচ্ছে, যে কারণে বললাম যে আলটিমেট গেমটা কিন্তু শুরু হয়ে গেছে। এই সব প্রক্রিয়ায় যেসব তথ্য প্রমাণ জড়ো করা হচ্ছে, দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে ঠিক কতখানি বিপদ লুকিয়ে আছে সেইটা এবার অ্যাসেস করা হবে। বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট আসবে, দিল্লি পুলিশের রিপোর্ট আসবে, এখানকার পশ্চিমবঙ্গ পুলিশ কতখানি হেল্প করেছে, কতখানি না করেছে, তারা কতখানি গোপন করেছে,
তাদের যেসব সম্পত্তির বৃদ্ধি হয়েছে সত্যি পুলিশের চাকরি করে হয়েছে না অন্য কোথাও থেকে হয়েছে, এই প্রশাসনের মধ্যে কোন কোন বাস্তব আছে, তার সমস্ত ডিটেল রিপোর্টিং রেডি করা হচ্ছে। এবং সেই রিপোর্টগুলো যখনই হাতে পাওয়া যাবে, তথ্য প্রমাণ যখন হাতে পাওয়া যাবে, যদি পশ্চিমবঙ্গ ক্লিন চিট হয় তাহলে তো কিছু করার নেই, পশ্চিমবঙ্গ ভালোভাবেই চালাচ্ছে। আর যদি সেটা ক্লিন চিট না হয়, যেটা নিয়ে সকলের মনেই সন্দেহ আছে, তাহলে তাহলে এবার দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনকে স্ক্রুটিনাইজ করার দরকার আছে। আর সেই স্টেপটাই কিন্তু অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ে নিতে পারে। ফলে ওই সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যেটা আপনারা বারবার বলছিলেন যে কেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না, আবারও বলছি, রাষ্ট্রপতি শাসন জারি করা এত সহজ নয়। এটা করলেই সুপ্রিম কোর্টে চলে যাবে এবং সেই জায়গা থেকে আটকে যেতে পারে। এটা করলেই ওই রাজনৈতিক ভাবে সব জোটফোট আছে না, পিন্ডি মার্কা জোট, সবাই মিলে দেখবেন হই হল্লা করে নেমে যাচ্ছে। এই রাজ্যেই বিজেপি বাদে অন্যান্য যে বিরোধী দলগুলো আছে তারা তখন দেখবেন দাঁড়িয়ে গেছে নবান্ন প্রশাসনের পাশে, যে একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দিচ্ছে ফ্যাসিস্ট অমিত শাহ, ফ্যাসিস্ট নরেন্দ্র মোদী, এসব কথা শুরু হয়ে যাবে। অনেক রাজনৈতিক গেম আছে, ওইদিকে যাচ্ছেই না। কিন্তু মেন জায়গাটা হচ্ছে এই প্রশাসন, এই পুলিশ, তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে কিনা, তারা নিউট্রালি কাজ করছে কিনা, তাদের বায়াসড হয়ে কোনো বিজেপিকে কোনো সাপোর্ট করার দরকার নেই, কিন্তু তারা নিউট্রাল হচ্ছে কিনা, এই জায়গাটা দরকার। আর সেটার জন্য এই পুলিশ প্রশাসন যদি সত্যিই ভেতরে কিছু খুঁজে পাওয়া যায়, হলে আগামী দিনে আর নবান্ন প্রশাসনের হাতে থাকবে না, সেটা সরাসরি দেশের নিরাপত্তার স্বার্থে অমিত শাহের হাতে চলে যেতে পারে। এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। রাজধানীতে এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে, এত কিছু যখন চলছে, এবং সেটা দিল্লি পুলিশের হাত ধরে। এবং দিল্লি পুলিশের বাইরে যারা যারা পশ্চিমবঙ্গে হানা দিচ্ছে এবং জঙ্গি টাপ তুলে নিয়ে যাচ্ছে, হয় সরাসরি অমিত শাহের হাতে আছে কাশ্মীর পুলিশ, কিংবা সেগুলো বিজেপি শাসিত রাজ্যের পুলিশ, এবং তারা কিন্তু উইথ প্রুফ আসছে, এসে তুলে নিয়ে যাচ্ছে। ফলে এমনিতেই নবান্নের ঘুঁটি নড়বড় করছে, আর তার সঙ্গে এই সমস্ত কিছু যদি বেরোয়, তাহলে আগামী দিনে গেম প্ল্যানটা কি হবে, কি বলবেন এই নিয়ে? সত্যি অ্যাকশন হবে খেলা দেখে তো মনে হচ্ছে, কিন্তু না চলে বিশ্বাস নেই। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।